নীলিমা, বাড়ি চলো। রোজ বাচ্চাদের মতো মাছ ধরবার আবদার শুনতে আমার ভালো লাগে না। তুমি ধনী ঘরের বউ, তোমাকে কি বাচ্চাদের মতো আবদার করলে মানায় বলো? বাড়িতে রোজ বড় বড় মাছ কেনা হয় আর তুমি ছিপ দিয়ে ছোট ছোট মাছ ধরে বাড়ি নিয়ে যাও। তোমার এমন কাণ্ড দেখে বাড়ির সবাই হাসাহাসি করে। সে তুমি যাই বলো না কেন, আমি মাছ না ধরে যাব না। জানো, ছিপ দিয়ে মাছ ধরা আমার একটা নেশা। মাছ ধরতে না পারলে আমার একদম ভালো লাগে না। ঠিক আছে, ধরো তুমি মাছ। দরকার হলে তুমি এখানে সারা দিন থেকে মাছ ধরতে পারো। এই নৌকা এখন থেকে তোমার থাকবার জায়গা। তাহলে তো ভালোই হয়। আমি আর তুমি আজ থেকে এখানেই থাকবো। রাতে নৌকার ওপর বসে চাঁদের আলো দেখবো আর মাছ ধরবো, আর তুমি পাশে বসে থাকবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে দেখছি। বলে কি না এখানে রাত থাকবে? নৌকার উপর কারা থাকে জানো? যাদের ঘর বাড়ি নাই তারা। আমাদের ঘর বাড়ি আছে বলে কি আমরা থাকতে পারবো না? আমি কিন্তু তোমাকে বলে দিলুম, আজকে আমি কিছুতেই বাড়ি যাব না। আজকে কিন্তু চাঁদের আলো দেখতে পাবে না, কারণ আজকে অমাবস্যা। অমাবস্যার রাতে কেউ এইদিকে আসে না। অমাবস্যা? তাহলে তো আরো ভালো। অন্ধকার রাতে মাছ ধরবো। জানো, আমার অনেক দিনের ইচ্ছা কোনো এক অন্ধকার রাতে খোলা আকাশের নিচে কাটাবো। তাছাড়া আমি তো আর একা নই, তুমি আমার পাশে আছো তো। তোমাকে একটা গল্প বলি। অনেক বছর আগে এই নদীর তীরে এক জেলে আর তার মেয়ে বাস করত। জেলের মেয়ে দেখতে খুবই সুন্দরী ছিল। এক ডাকাত সর্দার জেলের মেয়েকে বিয়ে করতে চায়। জেলের মেয়ে সেই বিয়েতে রাজি ছিল না। সেই রাগে ডাকাত সর্দার জেলের ঘরে আগুন ধরিয়ে দেয়। তারপর থেকে রাতের বেলায় এখানে কেউ আসলে ওদের কান্না শুনতে পায়। সত্যি নাকি? তাহলে আমি আসবো না, চলো বাড়ি যাই। আমার যেন কেমন ভয় ভয় লাগছে। কি হলো? এমন চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে কখন থেকে বলছি আমার পায়ে তেল মালিশ করে দাও। কি হলো, কি আমার কথা কানে যাচ্ছে না? আমার শরীরটা একেবারে ভালো নেই, প্রচণ্ড মাথা ব্যথা করছে, সাথে জ্বরও এসেছে। তুমি আজকের মতো আমাকে ছেড়ে দাও। বেশি কথা বলো না। তুমি জানো না আমি বেশি কথা বলা পছন্দ করি না। কি হলো, আমার কথা কানে যাচ্ছে না? আমি সত্যি বলছি, আমার খুবই কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যাব। অনেক দিন হলো চাবুকের বাড়ি তোমার পিঠে পড়েনি। মৃদুলা, দাঁড়িয়ে না থেকে আমার পায়ে তেল মালিশ করা শুরু করে দাও। আমাকে এত অত্যাচার করো কেন? আমার অপরাধটা কি বলতে পারো? এ তো দেখি মুখের উপর কথা বলা শুরু করে দিয়েছে। তোমাকে একটা কথা বলি, তুমি যদি আমার সেবা করতে অবহেলা করো তাহলে আমি আর একটা বিয়ে করব। তুমি বিয়ে করবা সেটা তোমার ইচ্ছে, আমার সাথে বলার কোনো দরকার নেই। আমি তোমার বউ হলেও আমি এই বাড়ির দাসী। তুমি আমাকে দাসীর মতো করেই রেখেছো। তোমার মতো মেয়েদের দাসী রূপে বেশি মানায়। আমি যে তোমাকে বউয়ের মর্যাদা দিয়েছি, এটা তো তোমার 7 জন্মের ভাগ্য। বিয়েটা কিন্তু তুমি আমাকে পছন্দ করেই করেছিলে। মনে নেই, আমাদের গ্রামে কি একটা কাজে গিয়ে আমাকে দেখে বিয়ে করে নিয়ে এসেছিলে? বিয়ের কয়েক মাস তো আমার রূপে তুমি মগ্ন ছিলে। তোমার নাকি শরীর খারাপ। শরীর এত খারাপ হলে মুখ দিয়ে কথা বার হচ্ছে কি করে? হয় আমার পায়ে তেল মালিশ করো, না হয় আমার চোখের সামনে থেকে চলে যাও। দিদি, তুই খবর দিয়েছিলিস বলে আমি তোদের বাড়িতে এসেছি, কিন্তু তুই আমাকে নিয়ে অন্ধকার রাতে নদীর তীরে যাবি এটা জানলে কখনো তোর বাড়িতে আসতাম না। আরে বাবা, ভয় পাচ্ছিস নাকি? ভয়ে কিচ্ছু নেই, আমি তো আছি। আজকে তোকে দারুণ একটা জিনিস দেখাবো। এমন অন্ধকার রাতে কার না ভয় পায় বলতো? অন্ধকার রাতে তোর যখন এতই নদীর তীরে যাওয়ার শখ, রবিদার সাথে যেতে পারতিস। আরে, তো রবিদা যাবে না বলেই তো তোকে সাথে করে নিয়ে যাচ্ছি। এত কথা না বলে চুপচাপ আমার সঙ্গে চল তো। দিদি, আমি কান্নার শব্দ শুনতে পাচ্ছি, তুই শুনতে পাচ্ছিস? তবে কান্নার আওয়াজটা ঠিক কোন দিক দিয়ে আসছে বুঝতে পারছি না। আমার কানেও কান্নার আওয়াজ আসছে, তবে আওয়াজটা ঠিক নদীর তীর থেকে আসছে। আমার মনে হয় তো রবিদা যার কথা বলেছিল সেই কাঁদছে। কার কথা বলছিল রবিদা? আমাকে বল দিদি, নইলে যাব না। তো দাদা আমাকে একজন জেলে আর তার দুঃখী মেয়ের গল্প শুনিয়েছিল। আমার মনে হয় সেই দুঃখী মেয়েটা কাঁদছে।
জানিস গোপাল, যখন গল্পটা আমার সঙ্গে বলেছিল তখন আমার খুব ভয় করছিল, তবে পরে চিন্তা করে দেখলাম ভয় পেয়ে কোনো লাভ হবে না। আমাকে নদীর তীরে যেতে হবে, তারপর ওই মেয়ের সঙ্গে দেখা করতে হবে। দিদি, আমরা তো চলে এসেছি, কিন্তু কাউকে তো দেখা যাচ্ছে না। অন্ধকার রাতে দেখবি কেমন করে? তুই চারিদিকে টর্চ লাইট মার, নিশ্চয়ই দেখা যাবে। দেখ, নৌকার ওপর কে যেন বসে আছে, মুখ নিচু করে আছে, মুখটা ঠিক দেখাও যাচ্ছে না। ওমা, মৃদুলা দিদি, তুমি এখানে কেন? এই দিদি দেখ, তোর বড় যা এখানে বসে কাঁদছে। সত্যি কি তুমি, নাকি আমি তোমার রূপে অন্য কাউকে দেখছি? ও দিদি, তুমি কথা বলছো না কেন? এই অন্ধকার রাতে এখানে বসে কাঁদছো কেন? মৃদুলা দিদি, তুমি বাড়ি চলো, তারপর বাড়ি গিয়ে শুনবো তুমি কেন এখানে বসে আছো। তুমি আমাকে বিয়ে করেছো, এটা মনে হয় এ বাড়ির কেউ ভালোভাবে নেয়নি। আমাকে এই বাড়িতে নিয়ে আসা তোমার একদম ঠিক হয়নি। এটা আমার বাড়ি, এ বাড়িতে আমি যাকে ইচ্ছে নিয়ে আসব। আর একটা কথা, তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করলে আমার সাথে বলে দেবে। আমি একটু খাটের ওপর বসি, অনেক দূর থেকে এসেছি তো, তাই আমার খুব কষ্ট হয়ে গেছে। তুমি বিশ্রাম করো, এ বাড়িতে তোমার সেবা করবার জন্য লোকের অভাব নেই। আমি এখনই মৃদুলাকে ডাকছি। মৃদুলা, কোথায় তুমি? এইদিকে এসো তো। কেউ তো আসছেই না। ওগো, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও, আমি এখন ঘুমোবো। আমার মাথায় হাত বুলিয়ে না দিলে আমার আবার ঘুম আসে না। ঠিক আছে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এবার কি তোমার ভালো লাগছে? বেশ ভালো লাগছে, তবে আমার মায়ের মতো না। আমার মা মাথায় হাত বুলিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার ঘুম চলে আসে। ও, আর একটা কথা তোমাকে বলতে ভুলে গেছি। আমি ঘুম থেকে উঠে ফলের রস আর ডিম সেদ্ধ খাই। খাবারে অনিয়ম হলে আমার মাথায় আবার ঠিক থাকে না। খাবারে কোনো অনিয়ম হবে না। তুমি কি যে সে বাড়িতে বিয়ে করেছো নাকি? এ বাড়িতে খাবারের কোনো অভাব নেই, তুমি খালি হুকুম করবে। ওগো, এবার আমার পা মালিশ করে দাও, পাটা কেমন ব্যথা ব্যথা করছে। তাড়াতাড়ি করো, আমি দেরি করা সহ্য করতে পারি না। তুমি চোখ বুজে ঘুমানোর চেষ্টা করো, আমি তোমার পা মালিশ করে দিচ্ছি। মনিকা, ঘুমিয়ে পড়েছো? মনে হয় ঘুমিয়ে গেছে। যাক, তাহলে পা মালিশ করবার দরকার নেই। আমি বরং মৃদুলাকে ডেকে নিয়ে আসি, ও ভালো পা মালিশ করতে পারে। দিদি, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমাদের সাথে বসে জল খাবার খাও। এসো দিদি। বৌদি সবার সাথে খায় না, সবার খাওয়া শেষ হয়ে গেলে তারপর খায়। বৌদির নাকি সবার সামনে খেতে লজ্জা লাগে। লজ্জা করবে কেন? আসলে তোমরা কোনোদিন বলনি তাই খায় না। দিদি এসো, আজকে আমরা একসঙ্গে খাবো। মনিকা আর তোর দাদার খাবার ঘরে দিয়ে আসতে হবে, দেরি হলে তোর দাদা বড্ড রাগারাগি করবে। যে লোকটা তোমাকে ঘরে জায়গা দেয় না, তার জন্য তুমি খাবার নিয়ে যেতে পারবে না। কি বলছো তুমি? ঘরে জায়গা দেয় না মানে কি? তাহলে বৌদি থাকে কোথায়? বৌদি, তুমি নীলিমাকে কি বলেছো? দিদি আমাকে কিছুই বলেনি, কিন্তু আমি সব বুঝতে পারি। কয়েকদিন আগে দিদি নদীর তীরে নৌকার ওপরে বসে কাঁদছিল। একজন মেয়ে এত রাতে বাড়ির বাইরে গিয়ে কেন কাঁদে আমি খুব ভালো করে জানি। তাছাড়া দাদা দিদিকে দেখতে পারে না বলেই তো আরেকটা বিয়ে করেছে। তুমি কি করে জানলে বৌদি নৌকার উপর বসে কাঁদছিল? আমি যতদূর জানি বৌদির কোনো দিন ছেলে মেয়ে হবে না, তাই দাদা আর একটা বিয়ে করেছে। তুমি দেখছি এই বাড়ির কোনো খোঁজ খবরই রাখো না। ধনী বাড়ির ছেলেরা এমনই হয় মনে হয়। বিয়ের 1 বছর যেতে না যেতেই তুমিও হয়তো আমার সঙ্গে দাদার মতোই আচরণ করবে। কি যাতা বলছো তুমি? তোমার কথার মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারছি না। বেশি কথা না বলে খাওয়া শুরু করো। খাবো, তবে দিদিকে সাথে নিয়ে খাবো। দিদি, তুমি আমার পাশে এসে বসো, আজকে আমরা একসঙ্গে খাবো। জেদ করিস না ছোট, আমাকে যেতে হবে। ঠিক সময় মতো ঘরে জল খাবার পৌঁছে না দিলে তোর দাদা আমাকে মেরে ফেলবে। দাদার অত্যাচার তুমি সহ্য করো কেন? আজকে থেকে প্রতিবাদ করবে, আমি তোমার সাথে আছি। আমার যদি যাওয়ার জায়গা থাকতো তাহলে ওনার অত্যাচার সহ্য করতাম না, কবে ওনাকে ছেড়ে চলে যেতাম। আমার পাশে বসো দিদি, দেখি তোমার সাথে কি করে।
এই দিক দিয়ে যাচ্ছ কেন? দেখছো না আমি মুখে ক্রিম লাগাচ্ছি? আমাকে দেখেই তুমি এই দিক দিয়ে যাচ্ছ। সুন্দরী মেয়েদের দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? তা তুমি এখানে বসে মুখে ক্রিম লাগাচ্ছ কেন? তোমার নিজের ঘরে বসে মুখে ক্রিম লাগাতে পারতে। শোনো, ঠিক তুমি যেখানে বসে আছো সেদিক দিয়ে আমার দিদির ঘরে প্রবেশ করতে হয়। এটা আমার বাড়ি, আমি যেখানে সেখানে বসে থাকতেই পারি। আমার কথা মতো এই বাড়ির সবাই চলবে। তাই নাকি? তোমার দেখি বিশেষ ক্ষমতা আছে। যাদের বিশেষ ক্ষমতা আছে তাদের পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দরী হতে হয়। কেমন করে সুন্দরী হওয়া যায় সেটা আমি খুব ভালো করে জানি। ও মা, সত্যি বলছো? তা কেমন করে সুন্দরী হওয়া যায়? তুমি যদি আমাকে বলো আমি তোমাকে বিশেষ উপহার দেব। এখন বলো তুমি আমার কাছ থেকে কি নিতে চাও? কেমন করে সুন্দরী হওয়া যায় সে কথা আমি তোমাকে বলবো না। আমি কেন তোমাকে বলতে যাব? দেখো, আমি তোমাকে দামি উপহার দেব। এবার আমাকে বলো। দামি উপহার? তা কি দামি উপহার দেবে আমাকে? আমি যা চাইবো তাই কি দিতে পারবে? তুমি রোজ সকালে নিজের জলখাবার নিজে তৈরি করে খাবে, আর মতিলাল দাদাকেও জলখাবার তৈরি করে খাওয়াবে। এ তো খুবই সহজ কাজ, কিন্তু আমি তো জল খাবার তৈরি করতে পারি না। পারো না বুঝি? তাহলে আমিও বলবো না। ঠিক আছে, আমি যেমন পারি তেমনই তৈরি করব। নিজেকে সেরা সুন্দরী হতে হলে আমাকে যে সব মানতে হবে। এবার বলো, আমার যে আর দেরি সহ্য হচ্ছে না। রোজ সকালে গরুর গোবর সমস্ত মুখে লাগাতে হবে। পরপর 15 দিন লাগালে তুমি সেরা সুন্দরী হতে পারবে। আরেকটা কথা, আমি তোমার মুখে গোবর লাগাতে বলেছি, এ কথা কাউকে বলা যাবে না। গোবর? থু, আমার তো গোবরের কথা শুনে এখনই বমি চলে আসছে। তাহলে মুখে মাখবো কেমন করে? তুমি ভেবে দেখো কি করবে। এখান থেকে সরো, আমি দিদির ঘরে যাব। দিনে মাছ ধরো ভালো কথা, কিন্তু রাতেও তোমাকে মাছ ধরা লাগবে, এটা আমার একদম ভালো লাগে না। তোমার এই পাগলামি কবে বন্ধ হবে বলো তো? সবসময় দেখে আসছি পুরুষ মানুষ ইচ্ছা পূরণ হয়। আমি মেয়ে বলে কি আমার কোনো ইচ্ছের মূল্য নেই? আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে রোজ রাতে মাছ ধরতে যাব, আর তুমি আমার সাথে যাবে। আমি তোমার সাথে যেতে পারবো না। পারলে তুমি তোমার ভাইকে সাথে নিয়ে আসবে। ও যখন এই বাড়িতে থাকবে তখন নিয়ে আসবো, তাছাড়া ওকে আমি নিয়ে আসতে চাই না। আচ্ছা, সে জেলের মেয়েকে কোথায় দেখা যাবে বলো তো? আমি দেখতে চাই। দূর বোকা, আমি তোমার সাথে বানিয়ে বানিয়ে গল্প বলেছিলাম। তুমি কোনটা সত্যি আর কোনটা মিথ্যে এটা এখনো বুঝতে শেখোনি। মেয়েরা যে পুরুষদের তুলনায় বোকা হয় তুমি প্রমাণ করে দিলে। তুমি আমাকে বোকা বলবে না। মতিলাল দাদার অন্যায় দিদি সহ্য করে বলে আমি তোমার অন্যায় সহ্য করব এটা ভেবো না। তুমি সব সময় দাদাকে টানো কেন? আমি কি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করি? এত রাতে তোমার কথা মতো আমি নদীর তীরে যাচ্ছি। কোন স্বামী তার বউয়ের এমন পাগলামি সহ্য করে বলো? আমি পাগলামি করি? ঠিক আছে, আমার সাথে তোমাকে যেতে হবে না। আমি একা একা সারা রাত ধরে নৌকার ওপর বসে মাছ ধরবো। রাতে ঝিঁঝি পোকার ডাক শুনবো আর মাছ ধরবো। এত সাহস ভালো না। বেশি সাহস দেখাতে গিয়ে দেখবে ভূতে তোমাকে তুলে নিয়ে যাবে। হ্যাঁ, গভীর রাতে তুমি ভূতের কথা বলো না তো। এই দেখো, কথা বলতে বলতে একেবারে নদীর তীরে চলে এসেছি। আমি নৌকায় বসে মাছ ধরি আর তুমি পাশে বসে থাকো। তুমি মুখে কি মেখেছো? কেমন যেন গোবরের গন্ধ আসছে। তোমার মুখ থেকে তো গোবরের গন্ধ আসছে। যাও বলছি, মুখ ধুয়ে এসো। কম করে 30 মিনিট না হলে আমি মুখ ধুতে পারবো না। আমাকে সেরা সুন্দরী হতে হলে তোমাকে যে 15 দিন গোবরের গন্ধ সহ্য করতেই হবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে। এখন আমাকে বলো, এই বুদ্ধি তোমাকে কে দিয়েছে? যে তোমাকে এই বুদ্ধি দিয়েছে সে তোমার সাথে শয়তানি করেছে। আমাকে কেউ বুদ্ধি দেয়নি। আমি রাতে স্বপ্ন দেখেছিলাম। আমি জানি স্বপ্নের কথা সব সময় সত্যি হয়। এই নাও, তোমার জন্য জলখাবার এনেছি। আজকে আমি তোমার জন্য জলখাবার তৈরি করেছি। তুমি আবার জল খাবার তৈরি করতে গেলে কেন? মৃদুলা কোথায়? ওর সাহস হয় কি করে তোমাকে দিয়ে জল খাবার তৈরি করানোর? আরে বাবা, তুমি রাগ করছো কেন? দিদি তো বানাতে চেয়েছিল, আমি বানাতে দিইনি। এবার খেয়ে দেখো তো কেমন হয়েছে। ওয়াক, তো এ কি করেছো? আমি এমন বাজে খাবার আগে কখনো খাইনি। খাবার দিয়ে গোবরের গন্ধ আসছে, আর কোনোদিন তুমি আমার জন্য খাবার তৈরি করবে না। আমি এত কষ্ট করে তোমার জন্য খাবার তৈরি করে নিয়ে আসলাম, আর তুমি আমার সাথে এমন করছো? ঠিক আছে, তোমায় খেতে হবে না। আমার চোখের সামনে থেকে যাও, আর ভালো করে মুখ ধুয়ে আসো। ঠিক আছে, যাচ্ছি।
দিদি, তুমি কোথায় যাচ্ছ? একেবারে ব্যাগ গুছিয়ে যাচ্ছ দেখছি। এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরে আসবো না। যে বাড়িতে নিজের কোনো গুরুত্ব নেই সেই বাড়িতে আমি থাকতে চাই না। ভেবেছিলাম আমার স্বামী কোনো না কোনো একদিন ভালো হবে, কিন্তু যত দিন যাচ্ছে ততই আমার ওপর অত্যাচার বেশি করছে। তোমার তো যাওয়ার কোনো জায়গা নেই, তাহলে তুমি কেন যাচ্ছ? দিদি, তুমি এখানে থাকো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। এখন তো আর একটা বিয়ে করেছে, নতুন বউয়ের কথায় তোর দাদা ওঠে আর বসে। তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও, কয়েকটা দিনের মধ্যে আমি তোমার অধিকার ঠিক ফিরিয়ে দিব। এই বাড়িতে তুমি বড় বউয়ের মতো থাকবে, তোমার যা খুশি তাই করতে পারবে। কিন্তু কেমন করে? তুই কি পারবি আমার অধিকার ফিরিয়ে দিতে? দেখ, আমার জন্য আবার তোর যেন কোনো সমস্যা না হয়। আমার কোনো সমস্যা হবে না। তুমি তো দেখো আমি কেমন তোমার দেওরকে নাকে দড়ি দিয়ে ঘোরাই। আমার সাথে একটু এদিক ওদিক করলেই আমি ছেড়ে কথা বলবো না। তোমাকেও ঠিক আমার মতো হতে হবে। রবি আর তোর দাদা একরকম মানুষ নয় রে, দুইজন মানুষ ঠিক দুই রকম। ওরা একই মায়ের পেটের ভাই, এটা আমার মাঝে মাঝে বিশ্বাস হয় না। আমি যদি তোর দাদার সাথে গলা উঁচু করে কথা বলি তাহলে আমাকে বোধহয় খুন করে ফেলবে। দিদি, তুমি আমার উপর একটু ভরসা করো, তারপর আমি যদি তোমার অধিকার তোমায় ফিরিয়ে না দিতে পারি তখন তুমি চলে যেও। তুমি আমার উপর একটু ভরসা করে দেখো দিদি। ঠিক আছে, আমি তোর কথা মতো থেকে যাচ্ছি। আমাকে আজকে আবার খবর দিয়েছিস কেন? দুদিন পর পর তোর বাড়িতে আসতে আমার ভালো লাগে না। আমার তো বাড়িতে কাজ আছে নাকি? কি ব্যাপার, আজকে মাছ ধরছিস না যে? তুই আমার একমাত্র ভাই, তোকে খবর দিব না তো কাকে খবর দিব বল? ভাই, আমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ করতে হবে? তাড়াতাড়ি বল, তোর কাজ সেরে আমি বাড়িতে যাব। এত তাড়াহুড়ো করছিস কেন? এসেছিস যখন দুপুরের খাবার খেয়ে তারপর বাড়ি যাবি। ভাই, তুই আমাকে পেট খারাপের ওষুধ এনে দিতে পারবি? এমন ওষুধ আনবি যাতে পেট খারাপ হলে সহজে না সারি। পেট খারাপের ওষুধ কি করবি? তুই খাবি নাকি? আরে আমি খাবো কেন? মতিলাল দাদাকে খাওয়াবো। মতিলাল দাদা অসুস্থ হয়ে পড়লে আমার বিশ্বাস ভালো মানুষ হয়ে যাবে, তখন দিদির ওপর আর খারাপ ব্যবহার করবে না। এখনো ভালো হয়নি। আমি তো মনিকা দিদিকে রোজ মুখে গোবর মাখতে বলেছিলাম, যাতে মতিলাল দাদা মনিকা দিদিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তাহলে তুই বলেছিলি রোজ সকালে মুখে গোবর মাখে, আর ওই অবস্থায় মতিলাল দাদার জন্য জল খাবার তৈরি করে। দাদা প্রথম কয়েকদিন রাগ করতো, কিন্তু এখন আর কিছু বলে না। তাহলে পেট খারাপের ওষুধ কাজ দেবে। বুদ্ধি করে খাইয়ে দিতে হবে, জলের সাথে মিশিয়ে দিবি, তাহলে খাওয়াতে সুবিধে হবে। ঠিক আছে, আজকে আমাকে ওষুধ এনে দিবি। ঠিক আছে, এখন এখন তাহলে চল এখান থেকে। তোমার জন্য আজ আমি এত অসুস্থ। রোজ গোবরের গন্ধ নাকে আসবার কারণে আমার পেট খারাপ করেছে। এতটাই খারাপ হয়েছে, সুস্থ হওয়ার কোনো লক্ষণ দেখছি না। আচ্ছা, তুমি কি চাও না আমি সেরা সুন্দরী হয়ে যাই? আমি সুন্দরী হলে তো তোমার জন্য ভালো। তুমি বলতে পারবে আমার বউ সেরা সুন্দরী। আমার কোনো সুন্দরী বউয়ের দরকার নেই। আমার একজন ভালো বউ চাই, ঠিক মৃদুলার মতো। মৃদুলা আমাকে জান দিয়ে সেবা করত। তোমাকে বিয়ে করে আমার কোনো লাভ হয়নি, উল্টো তোমাকে আমার সেবা করতে হয়। আমি আর কোনো দিন তোমাকে সেবা করব না। তুমি আমাকে সেবা করবে না? তাহলে আমি আর তোমার সঙ্গে সংসার করব না। আজকেই আমি বাবার বাড়ি চলে যাব। তোমার যেখানে খুশি চলে যাও, তোমার মুখ আমি আর দেখতে চাই না। ও মাগো, মরে গেলাম গো, আমার পেটে খুব ব্যথা করছে। কি হয়েছে তোমার? দেখে তো মনে হচ্ছে তুমি অসুস্থ। আমি তোমার 2 দিন সেবা করলে তুমি একদম সুস্থ হয়ে উঠবে। ওগো ওগো, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কোনো দিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না। ঢং দেখলে বাঁচি না। আমি চললাম, আর কোনোদিন এই বাড়িতে আসবো না। বাঁচা গেছে, আপদ বিদায় হয়েছে। তুমি তুমি আমাকে মাফ করে দিয়েছো তো? আমি তোমাকে মাফ করে দিয়েছি, তবে আবার যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করো তখন তোমাকে কিন্তু শাস্তি পেতে হবে। তোমার কথা আমি মাথা পেতে নিলাম। গোপাল থাকলে খুবই ভালো হতো।
নীলিমা, তুই গোপালকে খবর দিস নাই কেন? আজকে তোর ধরা মাছ দিয়ে নৌকার ওপর পিকনিক হচ্ছে। এই খবর পেয়ে কিন্তু গোপাল চলে আসতো। আর বলো না দিদি, ওকে তো আসতে বলি কিন্তু কাজের জন্য আসতে চায় না। দেখো না, আসলে একবেলা খেয়েই চলে যায়। আজকে রান্নাটা একটু অন্যরকম লাগছে, মানে বৌদির রান্না তো এমন না। আজকে আমি রান্না করিনি, ছোট বউ রান্না করেছে। এখন থেকে ছোট বউ নিয়মিত রান্না করবে। ভালোই তো, সারাদিন নৌকার উপর বসে মাছ না ধরে বাড়ির কাজে তোমাকে সাহায্য তো করতে পারে। তবে রান্নাটা খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছে। যাক, ভালো হয়েছে, শুনে খুশি হলাম। আমি একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হলো সবাই মিলেমিশে থাকবার মধ্যে আলাদা আনন্দ আছে। তবে সব কিছু সম্ভব হয়েছে ছোট বউয়ের জন্য। ঠিক বলেছো দাদা, আমরা যেন সারা জীবন এভাবে থাকতে পারি। আমার একটা কথা আছে, আমি কিন্তু মাঝে মাঝে নৌকার ওপর বসে মাছ ধরবো। আমার মাছ ধরায় কেউ যেন কোনো বাধা দিতে পারবে না।